সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্রের বিষয় হলো সমাস। আমাদের একটি চ্যাপ্টার রয়েছে বাংলা শব্দ গঠন। কি কি উপায়ে শব্দ গঠন করতে হয়, শব্দ গঠন হয়, তার একটি উপায় হলো সমাস। মোট 4টি উপায়ে বাংলা শব্দ গঠিত হয়: সমাস, সন্ধি, প্রত্যয়, উপসর্গ। তো আজকে আমাদের বিষয় হলো সমাস। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। আমরা লিখেছি সংক্ষেপণ। দুইবার ততোধিক পদ মিলে যদি একটি পদে পরিণত হয় তখন তাকে আমরা সমাস বলবো। সমাস হলো পদের মিলন, এবং যেই কয়েকটি পদ মিলে সমাসবদ্ধ শব্দটি তৈরি হবে সেটি একটি পুরোপুরি নতুন শব্দ। এই বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে সমাস বিশাল ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ আমরা বলেছি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। সিংহাসন এটি একটি নতুন সমাসবদ্ধ পদ, একটি নতুন শব্দ। 3টি পদ মিলে একটি পদ তৈরি হয়েছে। এই একটি পদই নতুন একটা শব্দ তৈরি হয়েছে। এবং এদিকে আমরা একটু খেয়াল করি, যে দুটি পদ মিলে সমস্ত পদ গঠিত হয় এই সিংহাসনকে আমরা বলবো সমস্ত পদ। যে দুটি পদ মিলে সমস্ত পদ গঠিত হয় সে দুটি পদের প্রথমটিকে বলা হয় পূর্বপদ আর পরেরটিকে বলা হয় পরপদ। কারণ এই পূর্বপদ, পরপদ আর সমস্ত পদ জানাটা আমাদের জন্য জরুরি। কারণ পরবর্তী সময়ে যে সমাসের শ্রেণী বিভাগ রয়েছে সেই শ্রেণী বিভাগের প্রত্যেকটিতে এই পদগুলোর কথা মনে রাখতে হবে আমাদের। না হয় আমাদের কোনটা কোন সমাস এই ব্যাপারটি বুঝতে একটু অসুবিধা হবে। তাই তাদের এই ব্যাপারটা সুবিধার জন্য আমরা এখানে একটু বলতে চাই যে যে দুটি পদ মিলে সমস্ত পদ গঠিত হয় সে দুটি পদের প্রথমটিকে বলা হয় পূর্বপদ, পরটিকে বলা হয় পরপদ। পরপদের অপর একটি নাম হলো উত্তরপদ। এই উত্তরপদ হলো পরপদের অপর নাম। এবার আমরা দেখি এখানে 3টি পদ রয়েছে, সিংহ চিহ্নিত আসন। এই 3টি পদের প্রত্যেকটিকে বলা হয় আলাদা আলাদাভাবে সমসমান পদ। এটা আমাদের মনে রাখতে হবে। যেমন সিংহ একটি সমসমান পদ, চিহ্নিত একটি সমসমান পদ, আসন একটি সমসমান পদ। আবার এই 3টি পদকে একত্রে আমরা বলবো ব্যাস বাক্য। ব্যাস বাক্য নিয়ে আমাদের সমাস গঠিত হয় এবং সমস্ত পদ গঠিত হয়। আমাদের পরীক্ষায় কিন্তু এভাবে আসে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। যদি শব্দটা দেয়া থাকে সিংহাসন, তাহলে আমরা ব্যাস বাক্য করবো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এটা হলো ব্যাস বাক্য। আর সিংহাসন এটা হলো সমস্ত পদ। এবং এটা কোন সমাস এটা আমরা পরবর্তী পর্যায়ে বলবো। আর এই 3টি পদ যে রয়েছে সমসমান পদ, এগুলোকে বলা হয় একত্রে ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। এটাও আমাদের একটু মনে রাখতে হবে, বিগ্রহ বাক্য। তাহলে আমরা মোটামুটি সমাস কি, সমাসের কোনটা কোন পদ এ নিয়ে একটি ধারণা হয়েছে। আমি আবার বলি, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। দুইবার ততোধিক পদ মিলে যদি একটি পদ তৈরি হয়, এই একটি পদই একটা নতুন শব্দ, তখন তাকে আমরা সমাস বলবো। সমাস হলো পদের মিলন। তাহলে যে দুটি পদ মিলে সমস্ত পদ গঠিত হয় সে দুটি পদের প্রথমটিকে বলা হয় পূর্বপদ, পরেরটিকে বলা হয় পরপদ। এখানে কিন্তু সিংহাসনের মধ্যে যে সিংহ আর আসন মিলে সিংহাসন হয়েছে, তাই সিংহ হলো পূর্বপদ, আসন হলো পরপদ, আর সিংহাসনটা হলো সমস্ত পদ। আর এখানে যে 3টি পদ রয়েছে সেই 3টি পদকে আলাদা আলাদাভাবে বলা হয় সমসমান পদ। আর এই সকল সমসমান পদকে একত্রে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি সমাসের সংজ্ঞা সম্পর্কে জানতে পারলাম উদাহরণ সহ। এখন আমরা সমাসের শ্রেণী বিভাগ আলোচনা করব। সমাস কয় প্রকার? সাধারণত আমরা বলি যে সমাস 6 প্রকার। 6 প্রকার সমাসের সাথে এখন আমি তোমাদের পরিচয় করে দেব। সমাস 6 প্রকার। প্রথমে যদি আমরা লিখি কর্মধারয় সমাস, 2 নম্বর হলো তৎপুরুষ সমাস, 3 নম্বর হলো
দ্বন্দ্ব সমাস। 4 নম্বর আমরা লিখি বহুব্রীহি সমাস। 5 নম্বর যদি লিখি দ্বিগু সমাস। এবং সর্বোপরি 6 নম্বর হলো অবয়ব সমাস। অবয়ব সমাস, এই 6 প্রকার সমাস আমরা সাধারণত দেখে থাকি। এর বাইরে 2 প্রকার সমাস রয়েছে, একটা হলো প্রাণী সমাস, একটা নিত্য সমাস, সেটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। এই 6টি সম্পর্কে তোমাদের আমি একটু ধারণা দিতে চাই, কারণ আমাদের যে প্রশ্ন হয় ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, তাতে 6টি শ্রেণী বিভাগ থেকে কিন্তু দেয়া হয়। ফলে আমরা যেন খুব সচেতন ভাবে এই 6টি সমাস সম্পর্কে একটু ধারণা লাভ করতে পারি। প্রথমে রয়েছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কাকে বলবো? প্রথমে আমাদের মনে রাখতে হবে বইটির সংজ্ঞাটা মোটামুটি যা দেয়া আছে তাতে আমাদের মনে রাখাটা খুব একটু হলো কষ্ট হয়। আমি একটু সহজভাবে বলার চেষ্টা করি। কর্মধারয় সমাসটা হলো বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদ অথবা বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের সম্পর্ক থাকবে। পূর্বপদ পরপদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পাবে, তখন তাকে আমরা বলবো কর্মধারয় সমাস। আমি আবার বলি, বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদ অথবা বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের সম্পর্ক থাকবে, পূর্বপদ পরপদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পাবে, তখন তাকে আমরা বলবো কর্মধারয় সমাস। আমরা যদি এখন উদাহরণ দেই ব্যাপারটা আরো পরিষ্কার হবে। যেমন পল মিশ্রিত অন্ন। পল মিশ্রিত অন্ন মিলে হলো পলান্ন। পলান্ন, পল মিশ্রিত অন্ন পলান্ন। পল মানে হলো মাংস, মাংস মিশ্রিত অন্ন কে আমরা বলি পলান্ন। কিন্তু এটা আমাদের বাংলা শব্দ, আমরা কিন্তু পলান্ন শব্দটা ব্যবহার করি না। আমরা যদি কোথাও গিয়ে বলি যে আমাকে 1 প্লেট পলান্ন দেন, কোনো যদি হোটেলে রেস্টুরেন্টে গিয়ে বলি, তারা কিন্তু বুঝবে না, অথচ এটা আমাদের বাংলা শব্দ। কিন্তু আমরা যদি বলি বিরিয়ানি, তখন কিন্তু বুঝবে। পলান্ন শব্দের অর্থ মানে বিরিয়ানি। পল মানে মাংস মিশ্রিত অন্নকে আমরা সাধারণত বিরিয়ানি বলি। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি অথবা গরুর বিরিয়ানি হতে পারে গরুর মাংসের। এই 3টি পদ মিলে একটি পদ হয়েছে। এটা হলো কর্মধারয় সমাসের উদাহরণ। আমরা বলেছি বিশেষ্য পদ, যেমন পল মাংস, অন্নবাদ, দুটো পদে কিন্তু বিশেষ্য। তাহলে বিশেষ্য পদের সাথে বিশেষ্য সম্পর্ক আছে, পূর্বপদ পরপদ মিলে একটা নতুন পদ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা একটা উদাহরণ দিই বিশেষ্য পদের সাথে বিশেষণ পদ। যেমন আমি যদি বলি এখানে জামের ন্যায় কালো। জামের ন্যায় কালো লিখলাম জাম কালো। জাম কালো, কালো অন্য রকম হতে পারে, যেমন ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কালো হতে পারে। মিশের ন্যায় কালো, মিশ কালো হতে পারে। আমি লিখলাম জামের, জাম একটা ফলের নাম, কালো কালার। রং সবসময় বিশেষণ, তাহলে এটা বিশেষ্য আর এটা বিশেষণ। এই বিশেষ্যের সাথে বিশেষণের সম্পর্ক রয়েছে, দুটো মিলে একটা শব্দ হয়েছে, পদ, নতুন পদ তৈরি হয়েছে, যেটাকে আমরা নতুন শব্দ বলবো, সেটা হলো জাম কালো। তাহলে বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদ আর বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের সম্পর্ক আছে, পূর্বপদ পরপদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পেয়েছে, তাকে আমরা বলবো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের আবার একটা ক্লাসিফিকেশন রয়েছে, মধ্যবদল কর্মধারয়, তারপর রয়েছে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। এগুলো বিষয়ে আমরা পরবর্তী সময়ে আবার আলোচনা করব। আপাতত আমি কর্মধারয় সমাস সম্পর্কে একটা ধারণা তোমাদের দিয়ে গেলাম। এরপরে আমরা আসি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলি? তৎপুরুষ সমাস হলো, আমাদের মনে রাখতে হবে যে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, বিভক্তি লোপ পাবে, দুটো পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, তবে সেক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পায়, এটা আমাদের মনে রাখতে হবে। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। যেমন আমি যদি এখানে বলি গাছে পাকা সমান হবে গাছ পাকা, এখানে এ বিভক্তি লোপ পেয়েছে, পূর্বপদে এ, গাছের সাথে এ হয়ে গাছে হয়েছে, এই এ বিভক্তি লোপ পেয়ে গাছ পাকা হয়েছে। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস।
আর একটা উদাহরণ দিতে পারি আমি, নীতি রাজা। নীতি রাজা, রাজনীতি, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে নীতির সাথে র যুক্ত হয়েছে। র হলো ষষ্ঠী বিভক্তির চিহ্ন। এখানে তোমাদের সপ্ত বিভক্তি রয়েছে 7 প্রকারের, সেই শব্দ বিভক্তি সম্পর্কে একটা ধারণা তোমাদের রাখতে হবে। প্রথমা বাদ দিয়ে দ্বিতীয় হলো কে রে, চতুর্থী হলো, তৃতীয় হলো দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী হলো আবার কে রে। তাহলে দ্বিতীয় আর চতুর্থের মধ্যে পার্থক্য হলো চতুর্থী বিভক্তিতে সপ্ত ত্যাগ করে বুঝাবে, অর্থাৎ সম্প্রদান কারণে চতুর্থী বিভক্তি হবে। পঞ্চমী হতে থেকেছে ষষ্ঠী র এর, সপ্তমী এ অ তে। দ্বিতীয়তে চিরকাল ব্যাপিয়া সুখী, ব্যাপিয়া থাকলে দ্বিতীয় হবে, এটা একটু মনে রাখতে হবে। আর চতুর্থীতে নিমিত্তার্থ চতুর্থী আমরা বলেছি, আর জন্য হলে চতুর্থী হবে, আর নিমিত্তার্থ হলে চতুর্থী হবে। তার দ্বিতীয় আর চতুর্থীর কিন্তু পার্থক্য এটুকুই। যেমন আমি যদি দ্বিতীয় তৎপুরুষ বলি বিপদকে আপন্ন, বিপদাপন্ন, এটা দ্বিতীয় তৎপুরুষ, সেখানে কে বিভক্তি লোপ পেয়েছে। কিন্তু যদি বলি গুরুকে ভক্তি, গুরু ভক্তি, তখন হবে চতুর্থী বিভক্তি। কারণ গুরুকে আমরা যে শ্রদ্ধা করি সেকেবারে একেবারেই মন থেকেই করি, সপ্ত ত্যাগ করেই করি। তো এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে দ্বিতীয় আর চতুর্থীর ক্ষেত্রে। বাকিগুলো বিভক্তি অনুসারে তৎপুরুষ হবে। দ্বিতীয় বিভক্তি লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ, চতুর্থী বিভক্তি লোপ পেলে চতুর্থী তৎপুরুষ। এই বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা বলবো চতুর্থী তৎপুরুষ। এখানে তৎপুরুষ সমাসের মধ্যে কিছু ক্লাসিফিকেশন রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব সময় থাকলে। এরপরে আমরা চলে যাচ্ছি তৎপুরুষের পর রয়েছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হলো, দ্বন্দ্ব সমাস কাকে বলে? দুটো পদ থাকবে, সে দুটো পদেরই মানে পূর্বপদ এবং পরপদের অর্থ সমস্ত পদের সম্পূর্ণরূপে প্রাধান্য পাবে, তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। সেখানে দুটো পদ বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, বিশেষ্য হতে পারে, বিশেষ্য হতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো পদ, দুটো পদ সম্পূর্ণভাবে আলাদা থাকবে এবং দুটো পদের অর্থ সমস্ত পদে গিয়ে সম্পূর্ণভাবে প্রাধান্য পাবে। সম্পূর্ণভাবে কথাটা একটু মনে রাখতে হবে। যেমন মা ও বাবা উভয় মিলে হলো মা বাবা। জায়া ও পতি দুটো মিলে হলো দম্পতি। জায়া মানে হলো বউ বা কনে, পতি মানে হলো স্বামী, দম্পতি হলো যাদেরকে আমরা হাজব্যান্ড ওয়াইফ বলি। জায়া ও পতি মিলে হয়েছে দম্পতি। এখানে জায়া ও পতির অর্থ সম্পূর্ণভাবে প্রাধান্য পেয়েছে। এখানে দম লিখলেও হতো, দম মানেও কিন্তু অর্থাৎ কমি। মা ও বাবা, মা বাবা, জায়া ও পতি, দম্পতি সম্পূর্ণভাবে প্রাধান্য পেয়েছে। এই দ্বন্দ্ব সমাসের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে, একটা হলো অলুক দ্বন্দ্ব, আর একটা হলো বহুপদী দ্বন্দ্ব, সেটা আমরা পরে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমাদের ধারণা হলো যে দ্বন্দ্ব সমাস হলো পূর্বপদ ও পরপদের অর্থ সম্পূর্ণভাবে প্রাধান্য পাবে। এরপরে রয়েছে আমাদের বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা একটু ভালো করে তোমরা শুনবে, কারণ এই বহুব্রীহি সমাসের দিয়ে অনেক নতুন শব্দ গঠন হয়েছে, যেগুলো হয়তো অর্থ কিন্তু আমরা জানি না। প্রথমে মনে রাখতে হবে যে বহুব্রীহি সমাসের যে দুটি পদ দিয়ে মিলে সমস্ত পদ গঠিত হবে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের অর্থ মিলে সমস্ত পদ গঠিত হবে, সে পূর্বপদ ও পরপদের অর্থ সমস্ত পদের প্রাধান্য পাবে না, তৃতীয় একটি অর্থ প্রাধান্য পাবে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে যে প্রথম পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, কিন্তু সমস্ত পদিকে দেখবো আমরা তৃতীয় একটি অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় একটি অর্থ প্রাধান্য পেয়ে গঠিত সমাসকেই বহুব্রীহি সমাস বলে। যেমন আমি যদি বলি বিনা পানিতে যার, বিনা পানি, বিনা পানিতে যার হবে বিনা পানি। বিনা পানি তৃতীয় একটি অর্থ প্রাধান্য পেয়েছে। পিত অম্বর যার, পিতাম্বর, পিত অম্বর যার হবে পিতাম্বর। এখানে দুটি শব্দ যদি আমরা দেখি যে সমস্ত পদের, তাহলে বুঝতে পারবো। যেমন বিনা পানিতে যার, বিনা পানি মনে হবে যেন বিনা আর পানি মিলেই তদু শব্দ তৈরি হয়েছে। এটা ঠিক তদু শব্দ তৈরি হয়েছে, তবে বিনাও বোঝাচ্ছে না, পানিও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একটি তৃতীয় অর্থ। বিনা মানে হলো বাদ্যযন্ত্র, পানি মানে হাত। যার হাতে বিনা আছে, কার হাতে বিনা আছে, তাহলে আমরা বুঝাবো এটা
সরস্বতী, দেবী সরস্বতী বিনা পানি, মানে বিনা পানি অর্থ মানে দেবী সরস্বতী। এটা বিনাও বোঝাচ্ছে না, হাতও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে তৃতীয় একটি অর্থ, যার পরিচয় হলো দেবী সরস্বতী। ঠিক আরেকটি শব্দ হলো পিত অম্বর যায়, পীতাম্বর। পিত একটি রঙের নাম, যে রং আমরা চিনি যে হরিদ্রা, হলুদ, গেরুয়া কালার। অম্বরের দুটো অর্থ আছে এখানে। অম্বরের অর্থ হলো কাপড়, অম্বরের আরেকটা অর্থ হলো আকাশ। আমরা এখানে ধরবো কাপড় অর্থে। তাহলে যার কাপড় পিত কালারের, মানে পিত বর্ণের, তাকে আমরা পীতাম্বর বলবো। তাহলে এখানে পিত কালারও বুঝাবো না, অম্বর মানে কাপড় বুঝাবো না, পীতাম্বর দিয়ে আমরা বুঝাবো তৃতীয় একটি অর্থ। সে তৃতীয় অর্থ হলো কৃষ্ণ। তাহলে বিনা পানি মানে হলো সরস্বতী, আর পীতাম্বর তৃতীয় অর্থ হলো কৃষ্ণ। কৃষ্ণ একজন দেবতা সনাতন ধর্মের। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য পায়নি, তৃতীয় একটি অর্থ প্রাধান্য পেয়েছে। এটার অর্থ হলো সরস্বতী, আর এটা হলো কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। এই শব্দগুলোর অর্থ যখন আমরা একটু বোঝার চেষ্টা করব, তখন আমাদের সমাসটা বুঝতে সুবিধা হবে। কারণ অনেক শব্দ রয়েছে সমাসবদ্ধ পদ। যেমন একটি শব্দ রয়েছে জলদ, জলদ, জল দান করে যে, এটা আমরা বলবো জলদ। জল দান করে যে, জলদ মানে কিন্তু মেঘ। তাহলে জলের অর্থ বোঝাচ্ছে না, দান করে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে তৃতীয় একটি অর্থকে, যাকে আমরা বলবো জল মানে হলো মেঘ, মেঘকে বুঝাবো। তাহলে আমরা এখন এটাকে ধারণা হলো বহুব্রী সমাসের সংজ্ঞা। আমি আবার বলি, পূর্বপদ ও পরপদের অর্থ সমস্ত পদের প্রাধান্য না পেয়ে যদি তৃতীয় একটি অর্থ প্রাধান্য পাই, তখন তাকে আমরা বহুব্রী সমাস বলবো। তার উদাহরণ আমরা দিয়েছি, বিনা পানিতে যার বিনা পানি, পিত অম্বর যার পীতাম্বর, জল দান করেছে জলদ। তাহলে আমরা মোটামুটি বহুব্রী সমাস সম্পর্কে ধারণা হয়েছে। বহুব্রী সমাসের আবার ক্লাসিফিকেশন রয়েছে, শ্রেণীবিভাগ রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। এরপরে আমরা দেখতে পাই যে সমাসটি রয়েছে সেটা হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাসের সংজ্ঞাটি একটু মনে রাখতে হবে এইভাবে, যে দ্বিগু সমাস হলো প্রথমে সংখ্যাবাচক শব্দ বোঝানোর জন্য, সংখ্যাবাচক শব্দের একটি ব্যাপার এখানে থাকবে, বোঝানোর জন্য সমাহার যোগ করে পূর্বপদ পরপদের অর্থ সমস্ত পদের প্রাধান্য পেয়ে যে সমাস হয়। তাহলে এখানে পূর্বপদের পরপদের অর্থ কিন্তু ম্যাক্সিমাম সমাসে সমস্ত পদের প্রাধান্য পাবে। বিষয়টা মনে রাখতে হবে, এখানে কিন্তু পূর্বপদ পরপদ অর্থ প্রাধান্য পাবে, তবে এখানে হলো সমাহার যুগে সংখ্যাবাচক শব্দকে সমাহার যোগ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সংখ্যাবাচক শব্দকে যদি সমাহার যুগে গঠিত হয় এবং সেখানে পূর্বপদ ও পরপদ অর্থ প্রাধান্য পায় কোথায়, সমস্ত পদে, তখন তাকে আমরা বলবো দ্বিগু সমাস। সংখ্যাবাচক শব্দ যেমন মনে করো বলি ত্রিভুজ, একটি শব্দ আছে আমাদের ত্রিভুজ। এটা যদি ব্যাস বাক্য করি আমরা, ত্রি মানে তিন ভুজের সমাহার, তাহলে হলো ত্রিভুজ। এখানে ত্রি মানে তিন, ভুজের সমাহার যুক্ত হয়েছে। তাহলে সংখ্যাবাচক ভুজের শব্দ আর সমাহার যোগ হয়ে যে সমাস গঠিত হয় এবং পূর্বপদ আর পরপদের অর্থ সমস্ত পদের প্রাধান্য পেয়েছে, তাকে আমরা বলবো দ্বিগু সমাস। চৌ মোহনী শব্দ আছে, এটা চৌ মানে চার, মোহনার সমাহার, চৌমোহনী, এটা হলো দ্বিগু সমাস। সেদিকে তিন, তার এর সমাহার সেতার। চতুর্ভুজ, চার ভুজের সমাহার। ঠিক এভাবে যখন আমরা উদাহরণ দেবো, তখন আমরা সেটাকে দ্বিগু সমাস বলবো। তাহলে আমি আবার বলি যে পূর্বপদ ও পরপদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা হলো কি, একটা হলো সংখ্যাবাচক শব্দ বোঝানোর জন্য পরবর্তী পদের সাথে সমাহার যুক্ত হবে এবং পূর্বপদ পরপদের অর্থ সমস্ত পদের প্রাধান্য পাবে, তাকে আমরা বলবো দ্বিগু সমাস। উদাহরণ আমরা বলেছি। এবার রয়েছে আমাদের অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস কাকে বলে এটা আমরা মনে রাখতে হবে একটু। অব্যয়ভাব সমাস হলো অব্যয়যোগী যে সমাস হবে এবং সেই অব্যয়ের অর্থ সমস্ত পদে প্রাধান্য পাবে, তাকে বলা হবে অব্যয়ভাব সমাস। অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যে সমস্ত সমস্যমান পদগুলো রয়েছে তার মধ্যে একটা পদ হবে অব্যয়যোগে গঠিত, আর সেই অব্যয়ের অর্থ সমস্ত পদে প্রাধান্য পাবে, তাকে আমরা বলবো অব্যয়ভাব সমাস। যেমন কুলের সমীপে,
কুলের সমীপে উপকূল, উপকূল, কুলের সমীপে উপকূল। এখানে মনে রাখতে হবে সমীপেটা অব্যয়, আর সমীপেটা উপঅর্থে এখানে প্রাধান্য পেয়েছে অব্যয় হিসেবে, উপকূল নিকট অর্থে। তাহলে কুলের সমীপে উপকূল, ঠিক সেরকম আছে উপগ্রহ, গ্রহের সদৃশ, গ্রহের সদৃশ, এবং এটা ছোট অর্থ ব্যবহৃত হতে পারে, আবার গ্রহের মতো অর্থ ব্যবহৃত হতে পারে, সেটা হবে উপগ্রহ। উপভাষা, ভাষার সদৃশ উপভাষা। এভাবে অব্যয়ভাব সমাসের উদাহরণ এখানে দেওয়া হলো। অব্যয়ভাব সমাসের কয়েকটি নিয়ম রয়েছে, যেমন যদি আমরা পর্যন্ত বোঝাই তাহলে শব্দের আগে আ হবে, যেমন পা থেকে মাথা পর্যন্ত, আপাদ মস্তক, আপাদ মস্তক, এখানে পর্যন্ত হয়ে আবুজানো হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত। আ সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আ সমুদ্র হিমাচল। অভাব অর্থে কিছু কিছু অব্যয়ভাব সমাসের ব্যবহার আছে, অভাব, যেমন হাবাত, ভাতের অভাব, হাবাত মানে হলো ভাতের অভাব ইত্যাদি। এইভাবেই অব্যয়ভাব সমাসের সঙ্গে আমরা তোমাদের বুঝালাম। আমি আবার বলি যে পূর্বপদে এবং পরপদ মিলে গঠিত হয়, কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে অব্যয়যোগী যে সমাস গঠিত হয়েছে, এখানে অব্যয়যোগের সমাস গঠিত হয়েছে, আর অব্যয়ের অর্থ সমস্ত পদকে প্রাধান্য পেয়েছে, তাকে আমরা অব্যয়ভাব সমাস করবো। অব্যয়ভাব সমাসের ক্লাসিফিকেশন নাই, এটা যদি একটু মনে রাখতে হবে। আমরা এখন প্রথম দিকে একটু আসি, যেগুলো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব বেশি আসে, তার মধ্যে কর্মধারয় সমাসের ক্লাসিফিকেশনটা খুব দরকার। প্রথমে রয়েছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাসের মধ্যে মনে রাখতে হবে যে কর্মধারয় সমাসে বিরাশি বাক্যের মধ্যে মাঝখানের পদ লোপ পাবে, আর পূর্বপদ পরপদের অর্থ সমস্ত পদের প্রাধান্য পাবে, তাকে বলা হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন যদি বলি আমরা দুধ মিশ্রিত সাগু, দুধ সাগু, আমরা দুধ সাগু আগে আমরা খেতাম, জ্বর টর হলে আমরা সবাই, কিন্তু এখন সেটা অনেকে খাই না। এখানে মনে রাখতে হবে দুধের সাথে মিশ্রণ হয়ে সাগু, তাকে দানা খাবার, দুধ একটা খাবার নাম। তাহলে দুধ মিশ্রিত সাগু, দুধ সাগু, এখানে মাঝখানের পথ লোপ পেয়েছে, তো মাঝখানের পথ লোপ পেয়ে পূর্বপদ পরপদ সমস্ত পদে প্রাধান্য পেয়েছে, তাকে আমরা বলবো দুধ সাগু। ঠিক সেরকম সিংহ চিহ্নিত আসন, প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম সিংহাসন, ফল মিশ্রিত অন্ন, ফলান্ন ইত্যাদি। এই উদাহরণগুলো হলো মধ্য পদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এখানে তোমাদের স্পেসিফাই করতে হবে, পরীক্ষায় যদি আসে দুধ সাগু, তাহলে আমরা লিখবো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের কে আরো স্পেসিফাই করতে হবে যে দুধ মিশ্রিত সাগু, দুধ সাগু, এটা হলো মধ্য পদলোপী কর্মধারয় সমাসে লিখতে হবে।